স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানায়। এছাড়া ফিলিস্তিনের সহায়তায় ত্রাণ তহবিল গঠনেরও ঘোষণা দিয়েছে দ্বীপ দেশটি। এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল রাজি হবে বলে যুক্তরাষ্ট্র ফের আশাবাদ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জন কিরবি এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ আশাবাদ ব্যক্ত করেন। এর আগে গত সপ্তাহে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে এই আলোচনার মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলি সেনাদের আগ্রাসন। স্থানীয় সময় রবিবার রাতে নুসেইরাত ও বুরেজ শরণার্থী ক্যাম্পে বিমান হামলায় প্রাণ গেছে 10 নারী ও শিশুর। দীর্ঘ 1.5 মাসের লোকসভা নির্বাচন শেষে সময় হল ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার। আগামীকাল সে ফলাফল ঘোষণার পালা। তবে ভোট গণনার দিন কারচুপি হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছে কংগ্রেস। দলটির মুখপাত্র জয়রাম রমেশ দাবি করেন, গণনা প্রভাবিত করতে এরই মধ্যে প্রায় 150 জেলা শাসককে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিষয়টি ঠেকাতে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে আবেদন করেন জয়রাম। এদিকে বেশিরভাগ বুথ ফেরত জরিপ বলছে, তৃতীয় দফায় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন 73 বছর বয়সী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে বলেও জরিপগুলো বলছে। রাজধানীকে যানজট মুক্ত করতে গ্রহণ করা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়েছে 65%। এই এক্সপ্রেসওয়ের পাশেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে গড়ে উঠেছে বিশ্বমানের পূর্বাচল মডেল রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশন। তবে মূল এক্সপ্রেসওয়ের সাথে সংযোগ না পাওয়ায় রিফুয়েলিং স্টেশনটির বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে। এক্সপ্রেসওয়ের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বলছে, সরকার উদ্যোগী হলে এ সমস্যার সমাধান সম্ভব। মূল ঢাকা শহরের ভেতর দিয়ে যাওয়া সড়ক ও মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে ও ভারী যানবাহনগুলোর যাতায়াত নির্বিঘ্ন করতে গড়ে উঠছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। গাজীপুরের কড্ডা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে দেশের উত্তর জনপদ থেকে আসা যানবাহন সহজে চট্টগ্রাম ও সিলেট যেতে পারবে। মূল 4 লেন ও 2টি সার্ভিস লেন দিয়ে উন্নত বিশ্বের আদলে গড়ে উঠছে এই এক্সপ্রেসওয়ে। এরই মধ্যে এই এক্সপ্রেসওয়ের পাশে নারায়ণগঞ্জের কুশাবো কাঞ্চন এলাকায় নির্মাণ করা হয়েছে মডেল রিফুয়েলিং স্টেশন, পূর্বাচল মডেল রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশন। উন্নত বিশ্বের মতো যাত্রী সাধারণ থেকে যানবাহনের চালক ও হেলপারের জন্য আধুনিক ও উন্নত সুবিধা সম্বলিত একটি পরিবেশ দিতেই গড়ে তোলা হয় এই স্টেশন, যেখানে বিনা খরচে একসাথে 50 জন যানবাহন কর্মী বিশ্রাম নিতে পারেন। পরিচ্ছন্ন পরিবেশে গোসল ও টয়লেটের ব্যবস্থা, কম খরচে খাবারের সুবিধা ছাড়াও নিরাপদ গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। এছাড়া আছে ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা। আমরা অনেক সময় দূর দূরান্ত থেকে গাড়ি চালা আসি, আমরা বিশ্রাম নিলে চোখের ঘুমটা একবারে কাইটা জায়গা সুস্থভাবে আমরা গাড়ি চালাইতে পারি। এরকম পাম্প যদি আরো বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ উন্নতির দিকে যাইব। মূলত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রণীত নকশা অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে 7টি আধুনিক ফিলিং স্টেশন স্থাপনের অনুমোদন দেয় সরকার। এটি তার একটি। তবে 2.30 একর জায়গা নিয়ে গড়ে ওঠা বিশাল এই স্টেশনটির বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে। এক্সপ্রেসওয়ের মূল লেনের সাথে স্টেশনের সরাসরি সংযোগ না থাকায় যানবাহনগুলো এই স্টেশন ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবে। মূল সড়কের সাথে আমাদের পাম্পের সংযোগ সড়কটা যদি এখানে আমাদের এর জন্য সেইভাবে যদি একটু ব্যবস্থা রাখতো তাহলে হয়তো বা আমাদের বিনিয়োগটা আসলে সার্থকতা আসতো। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির ভিত্তিতে তৈরি হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান জানায় সংকট সমাধানের সুযোগ আছে। আমরা তো চাবো যে আমাদের ডিজাইন অনুযায়ী, যেটা সরকারের সঙ্গে আমাদের সম্মত ডিজাইন, সে অনুযায়ী কাজ করতে। এর বাইরে কোনো কাজ করলে হয় সরকারকে আমাদেরকে টাকা দিতে হবে, কিংবা যাদের জন্য আমরা করব তাদেরকে টাকা দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদেরকে ওইরকম কোনো নিশ্চিত আপনার পরিবর্তন আনতে হবে এরকম কোনো কিছু এখন পর্যন্ত বলা হয়নি। তিনি জানান, 2025 সালের জুনের মধ্যে এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। 31 মে পর্যন্ত শতকরা 64% কাজ শেষ হয়েছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। মাগুরায় এক পাখি প্রেমীর চেষ্টায় জীবন ফিরে পেল একটি ঈগল ছানা। অসুস্থ ছানাটিকে উদ্ধারের পর সেবা শুশ্রূষা করে ছেড়ে দেওয়া হয়।
1 জুন সকাল 8:30টার দিকে হঠাৎ পাখির আওয়াজ শুনে এগিয়ে যান আবুল হোসেন। দেখতে পান একটি ঈগলছানা আহত অবস্থায় পড়ে আছে। আহত পাখিটিকে দেখে মায়া হয় তার। এটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তিনি। ভাত ও স্যালাইন খাওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ওঠে ছানাটি। এ সময় প্রতিবেশীরাও এগিয়ে আসেন পাখিটির যত্নে। মানুষের এমন ভালোবাসায় নিস্তেজ পাখিটি আবার প্রাণ ফিরে পায়। পাখিটা নিয়ে আসার পর দেখি যে খুবই দুর্বল, তখন আমি তাকে স্যালাইনের পানি খাবার খাওয়াইছি। তারপরে আস্তে আস্তে সে সুস্থ হয়েছে। তখন আমার ভাইকে জানাইছি, ভাইকে জানানোর পর সে মাগুরায় কোথায় কোথায় ফোন দিয়েছে। বিকালে জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের সহায়তায় ঈগলছানাটিকে তার বাসায় রেখে আসা হয়। পাখিটা যখন কাকা পাই তখন পাখিটা নিয়ে এসে মনে হয় যে পাখিটা মারা যাবে, অনেক দুর্বল ছিল। নিয়ে আসার পরে পাখিটার কাকা অনেক যত্ন করার পরে পাখিটা সুস্থ হয়। তো এই পাখিগুলোকে যদি আপনার পর্যাপ্ত খাবারের ব্যবস্থা এবং বাসস্থানের ব্যবস্থা করা যায়, তাহলে এই পাখিটা বিলুপ্ত হইতো না এবং গ্রামের সবাই এই ঈগল পাখি দেখতে পাইতো। অনেকটা সংকটাপন্ন অবস্থায় আছে ঈগল পাখি। তো আমরা তো সাংবাদিক ভাইয়ের মাধ্যমে সংবাদ পেয়ে এবং আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উনিও আমাদেরকে সংবাদ দিছিলেন। এর প্রেক্ষিতে আমরা ওই ঘটনাস্থলে লোক পাঠাই। লোকরা ওখানে যে ঈগল পাখির বাসা তল্লাশি করে বাসা পায়, পরবর্তীতে ছানাটা বাসায় উঠাই দিতে সক্ষম হয়। মাগুরা জেলা সদরের হাজিপুর ইউনিয়নের দারিয়াপুর ক্লিনিক পাড়ায় ঘটে ঈগলছানাটি উদ্ধারের এই ঘটনা। দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশ দল বিশ্বকাপে খেললেও এ নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে নেই উন্মাদনা। পাড়া মহল্লায় উঠছে না কোনো পতাকা, নেই প্রিয় খেলোয়াড়ের জার্সি কেনার ধুম। টাইগার সমর্থকরা বলছেন শান্ত বাহিনীর হতশ্রী পারফরম্যান্স হতাশার অন্যতম কারণ। টি-20 বিশ্বকাপ, তবে বাংলাদেশে তার আমেজটা এবার বেশ মলিন। খোদ বিসিবিও যেন হয়ে রয়েছে বিবর্ণ। কিন্তু কেন দেশে ক্রিকেটের এই অবস্থা, সেই প্রশ্নের উত্তরই আজকে জানার চেষ্টা করব। চলুন। এ হলো দেশে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়াম পাড়ার চিত্র। রয়েছে বিসিবির কার্যালয়। তবুও এখানে এলে মনে হবে না বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। সবকিছুতেই যেন মলিনতা। লাল সবুজের হয়ে কারা এবারে টি-20 বিশ্বকাপে খেলছে তাদের কোনো কাট আউট পর্যন্ত চোখে পড়ে না। বিসিবির তরফ থেকে শান্ত বাহিনীকে শুভেচ্ছা জানিয়ে নেই কোনো ব্যানার পর্যন্ত। বিসিবি কি করলো তাতে ক্রিকেট ভক্তদের কিছু যায় আসে না। কিন্তু বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সে বিশ্বকাপ নিয়ে আগ্রহে ভাটা পড়েছে টাইগার সমর্থকদের মাঝেও। লস নাই, জীবনটাই লস, এরকম এক্সপেকটেশন এছাড়া আর কিছুই না। এই দল নিয়ে আর কি এক্সপেকটেশন করবেন আপনি? বাংলাদেশ নেপালের সাথেই জিতবে, আর কারোর সাথে জিতার মতো তাদের বর্তমানে অ্যাবিলিটি নাই। বিসিবির যে একটা দায়িত্ববোধ আছে আমি ওটা খুঁজে পাই না। আমাদের মধ্যে পারবেই না, আর খেলাই পারে না, শুধু পারে টিকটক করতে। শান্ত বাহিনী বিশ্বকাপে হঠাৎ করে যে ঘুরে দাঁড়াবে এমন কোনো সম্ভাবনাও দেখছেন না ভক্তরা। আমাদের জন্য দোয়া করতে পারবেন, এর জন্য বেশি কিছু না, সর্বোচ্চ দোয়া। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, শুধু এইটাই বলার থাকবে, কখনো বলা যাবে না যে আমরা কাপ নিব। সাধারণত দেখা যায় ফুটবল বিশ্বকাপের সময় প্রিয় খেলোয়াড়ের জার্সি কেনার ধুম পড়ে দেশে, ছাদে ওড়ে বিভিন্ন দেশের পতাকা। কিন্তু ক্রিকেট যেখানে বাংলাদেশে বিশ্বকাপ খেলছে তাতেও নেই উন্মাদনার ন্যূনতম ছোঁয়া। দোকানগুলোতেও তাই কেনা বেচায় ভাটা। সেল করা অনেক কঠিন হয়ে যাচ্ছে, সবাই জার্সি এসে দেখতেছে আর হাসাহাসি করতেছে। ছোট বাচ্চারা রাস্তা দিয়ে যাচ্ছে, ওরা যাচ্ছে, বাবা মা কিনে দিতেছে, এই ছাড়া আর কিছু না। আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিকেলে কিংস অ্যারেনায় চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু বিকেল 5:45। দু দলের শক্তির পার্থক্য আকাশ পাতাল। তাইপে যেখানে 40 নম্বরে, সেখানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 140তম। প্রীতি ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে চাইনিজ তাইপে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে। সাবিনা খাতুনদের পাত্তাই দেয়নি তারা। কিংস অ্যারেনাতে চাইনিজ তাইপের মেয়েদের কাছে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে 4-0 গোলে। এখন দ্বিতীয় ম্যাচে যতটা ভালো লড়াই উপহার দেওয়া যায় সেদিকেই লক্ষ্য থাকবে বাঘিনীদের। অবশেষে সমস্ত অনুমান সত্যি করে রিয়াল মাদ্রিদেই যোগ দিলেন কিলিয়ান এমবাপ্পে।
ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি থেকে রিয়ালে এলেও কতদিনের জন্য যোগ দিচ্ছেন তা এখনই প্রকাশ করা হয়নি। পিএসজির সাথে চুক্তি নবায়ন না করায় 30 জুনের পরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। এরপর 1 জুলাই থেকে লা লিগা ট্রান্সফার উইন্ডো খুললে তখন বাকি কাজ সম্পন্ন হবে। এর আগেই অবশ্য চুক্তির বিধিমালা নিয়ে এমবাপ্পের সঙ্গে সই করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রিয়াল মাদ্রিদের 15তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পরদিনই জানা যায় এ বিষয়ে। দ্রুতই আনুষ্ঠানিকভাবে ফরাসি ফরোয়ার্ডকে ক্লাবের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে রিয়ালের। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোই লক্ষ্য, আসছে বাজেট নিয়ে এটি তাদের একটি অনুসন্ধানী নিজস্ব প্রতিবেদন। তারা একটি গ্রাফিক্সের মাধ্যমে খেলাপি ঋণ সহ বিভিন্ন ব্যাংকের রিজার্ভ বিভিন্ন তথ্য তুলে ধরেছে। এর বাইরে আছে সুন্দরবন ঘিরে একের পর এক রিসোর্ট, দাকোপ, মংলা ও শ্যামনগরে কোনো নীতিমালা ছাড়াই গড়ে উঠছে এসব রিসোর্ট, বিরূপ প্রভাব ফেলছে বনের পরিবেশের ওপর, দেখার কেউ নেই। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামে আছে আইএমএফ এর চাপেও বাড়বে ভর্তুকি, অভিমত ভর্তুকি বাড়ালে হিতে বিপরীত হতে পারে। একজন বিশেষজ্ঞ ডক্টর আব্দুর রাজ্জাক এই কথাটি বলেছেন। এর বাইরে ব্যাটিং ঝড়েই বিশ্বকাপের শুরু। টি-20 বিশ্বকাপে গতকাল প্রথম ম্যাচে যে যুক্তরাষ্ট্র ম্যাচে ব্যাটিং ঝড় দেখিয়েছিল সেটার কথা বলেছে তারা। আরেকটি অনুসন্ধানী প্রতিবেদন আছে বান্দরবানেও বেনজিরের বিপুল সম্পদ, ভাওয়াল রিসোর্টের চেয়ারম্যান সহ 4 জনের বিরুদ্ধে মামলা। জানাবো যুগান্তরের খবর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে মিথ্যা পরিচয়ে বিশ্বভ্রমণ, পাসপোর্ট করতে বেনজিরের নজিরবিহীন জালিয়াতি। এর বাইরে তার একটি ফটো ফিচার সহ সিলেটে পানি নামছে, দুর্ভোগ বাড়ছে, সিলেটের বন্যা পরিস্থিতির খবর দিয়েছে। আরও আছে সিপিডির মিডিয়া ব্রিফিং, শ্রীলঙ্কার চেয়ে মূল্যস্ফীতি বাংলাদেশে বেশি। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামে আছে এমপি আজিম হত্যাকাণ্ড, দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা খোঁজা হচ্ছে। আরও আছে মালয়েশিয়া যেতে পারেননি 17,000 কর্মী, কারণ অনুসন্ধান করতে তদন্ত কমিটি গঠিত। এর বাইরে প্রধানমন্ত্রীর একটি সংবাদ আছে উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়েই চলবো বলেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে কেউই পেছনে টানতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে বিশাল চাপে অর্থনীতি, বাজেট চ্যালেঞ্জে। এর বাইরে আছে সি বললেন চলমান রাজনৈতিক বৈরিতায় এগিয়ে যাওয়া কঠিন। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।